তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ধরুন আপনার পাড়ায় একটি ফুটবল খেলার টুর্নামেন্ট হচ্ছে, একটা দল গোল করলো, রেফারি বলল এই দলটাকে মাঠ থেকে বের করে দাও, সে কেন গোল করলো? আপনি তখন অবশ্যই বলবেন এটা কেমন নিয়ম, কেমন খেলা। এখন সেই একই ঘটনা ঘটছে বাংলাদেশের রাজনীতিতে। 64টি নিবন্ধিত দলের মধ্যে একটি দলকে, যে দল 53 বছরের সবচেয়ে বেশি নির্বাচিত হয়েছে, আইন করে নিষিদ্ধ করার পরিকল্পনা চলছে। আজ আমরা কথা বলবো 3টি বিষয় নিয়ে। 1. জুলাই আন্দোলন আসলে কি ছিল? 2. জুলাই সনদ কার স্বার্থে লেখা হয়েছে? 3. আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বাংলাদেশের গণতন্ত্রের কি হবে? আর সংবিধান কি গণতন্ত্রের মূল চাবিকাঠি? তথ্য থাকবে, যুক্তি থাকবে, আর বিচার আপনার। আপনি কি মনে করতে পারেন 2024 সালের জুলাই মাসের কথা? আপনার হয়তো ছোট ভাই বা বোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে স্বপ্ন দেখে সরকারি চাকরি করবে, কিন্তু 56% কোটা থাকলে মেধাবী ছেলেমেয়েরা সুযোগ পায় না। এই ব্যথাটা বাস্তব ছিল। সরকারি চাকরিতে 56% কোটা ছিল। শিক্ষার্থীরা এর বিরুদ্ধে আন্দোলন করলেন। এই দাবিটা ন্যায্য ছিল। 2018 সালে শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের কথা শুনেছিল। 4 অক্টোবর 2018 সালে সরকারি পরিপত্র জারি করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সব কোটা বাতিল করল। সমস্যার সমাধান হলো 2024 সালের 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ সেই 2018 সালের পরিপত্রকে অবৈধ ঘোষণা করলেন। মুক্তিযোদ্ধা কোটা আবার ফিরে আসার আশঙ্কা তৈরি হলো। ডেইলি স্টার পত্রিকা 6 জুন 2024 এই রায়ের খবর প্রকাশ করল। হাইকোর্ট ডিক্লার্স কোটা সার্কুলার ইললিগ্যাল, রিস্টোরস ফ্রিডম ফাইটার কোটা। শিক্ষার্থীরা আবার রাস্তায় নামল। 1 জুলাই 2024 থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো। দাবি পরিষ্কার, দাবি ন্যায্য, কিন্তু এখান থেকেই গল্পটা ভিন্ন মোড় নিল। 14 জুলাই 2024 চীন সফর শেষে চীন সফর বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বললেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা যদি কোটা না পায় তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বক্তব্যটি পরিষ্কার ছিল, কিন্তু কেউ কেউ কৌশলে শুধু রাজাকার শব্দটুকু কেটে নিল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল, প্রধানমন্ত্রী তোমাদের রাজাকার বলেছে। এটা ঠিক যেন কেউ আপনার বাবার একটা কথার অর্ধেক কেটে নিয়ে আপনার প্রতিবেশীর কাছে বলল, তোমার বাবা তোমাকে চোর বলেছে। কিন্তু বাবা বলেছিল চোর চুরি করতে আসলে আমার ছেলে চোরকে তো ধরবেই, তবে আপনার কাছে পৌঁছানো হয়েছে তোমার বাবা তোমাকে চোর বলেছে। আপনি কি রাখবেন না? রাগাটা স্বাভাবিক, কিন্তু সে রাগকে কাজে লাগিয়েছিল একটি পরিকল্পিত গোষ্ঠী। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলল, আন্দোলন তীব্র হলো। আমি দাবি করছি না যে সব শিক্ষার্থী কোনো দলের এজেন্ট ছিলেন, না, তারা সবাই এজেন্ট ছিলেন না। বেশিরভাগ শিক্ষার্থী সৎভাবেই আন্দোলন করেছেন, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ঢাকসুর কিছু নেতা বা সমন্বয়ক যারা সেই আন্দোলনের সামনে ছিলেন, তারা পরে নিজেদের ছাত্র শিবিরের নেতা হিসেবে পরিচয় দিলেন। এটা তারা নিজেরাই স্বীকার করেছেন যে তারা কৌশলগত কারণে ছাত্রলীগ সেজে ছিল এতদিন। আচ্ছা, আপনি ছাত্রলীগ ছিলেন না? ছিলাম না। আপনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন না? কমিটিতে ছিলেন না? একটা ছবি দেখান। কমিটিতে ছিলেন না? ওদের হাজার প্রোগ্রামে একটা প্রোগ্রামে ছিলাম না, ছিলেন কিনা? ছিলাম না। তাহলে আপনার প্রেসিডেন্ট ওই দিন এনটিভিতে স্বীকার করে নিয়েছে পরিস্থিতির শিকার। আপনার প্রেসিডেন্ট কি তারা জিজ্ঞেস করেন। আজকে তারাই বড় বড় নেতা, উপদেষ্টা, এমপি হয়েছে।
তাহলে প্রশ্ন হলো, ছাত্রলীগকে আক্রমণ করো, পাল্টা আক্রমণ হলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মেরেছে। সাংবাদিক মাসুদ কামাল আরও একটি প্রশ্ন করেছে, তাহলে কি এতদিন এই গুপ্ত শিবির এরাই কি ছাত্রলীগ সেজে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছে? আজকের ভিডিওর মূল কথা এখানেই। জুলাই আন্দোলন শুরু হয়েছিল ন্যায্য দাবি নিয়ে, কিন্তু সেই আন্দোলনকে একটি সুসংগঠিত গোষ্ঠী ব্যবহার করেছে সরকার পতনের হাতিয়ার হিসেবে। এবং সেই পতনের পরে যা হচ্ছে, সংবিধান পরিবর্তনের চেষ্টা, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে হামলা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তগুলো কি গণতান্ত্রিক? এগুলো বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এখন প্রমাণ দেখি। প্রমাণ নাম্বার 1, সমন্বয়কদের নিজের স্বীকারোক্তি। আন্দোলনের সমন্বয়করা নিজেরাই স্বীকার করছেন পুলিশের উপর কৌশলগতভাবে হামলা করা হয়েছিল। বানিয়েছিল, আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। লক্ষ্য ছিল পুলিশকে পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করা, জনরোষ বাড়ানো, আত্মরক্ষায় পুলিশের শক্তি প্রয়োগকে গণহত্যা বলে প্রচার করা হলো। এটাকে বলে ফলস ফ্ল্যাগ কৌশল, মানে নিজেরা আগুন লাগিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানো। প্রমাণ নাম্বার 2, স্নাইপার প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছিলেন, আন্দোলনে কিছু মৃত্যু পুলিশের প্রথাগত অস্ত্রে হয়নি। সিভিলিয়ান ড্রেসে হাতে 7.62 আপনারা নিজে দেখছেন 7.62 mm বোরের অস্ত্র ব্যবহার হয়েছে, যা পুলিশের তালিকায় নেই বা ব্যবহার করে না, যা সাধারণ নাগরিকের কাছেও থাকার কথা নয়। এই কথা বলার কিছুদিনের মধ্যেই তার মন্ত্রণালয় বদলে দেওয়া হলো। এখন প্রশ্ন, সরকার কি এই রহস্যের উত্তর দিয়েছে? না, উত্তর দেয়নি। প্রমাণ নাম্বার 3, বিদেশি অর্থায়নের প্রশ্ন। 24 ফেব্রুয়ারি 2025 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিপিএসসি সম্মেলনে বললেন, ইউএসএইড বাংলাদেশে $29 মিলিয়ন মানে প্রায় 300 কোটি টাকা খরচ করেছে। এশিয়া নিউজ নেটওয়ার্ক এই খবর ছেপেছিল 24 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় 3 মার্চ 2025 জানালো, টাকা গেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থায়। স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বক্তব্য, তিনি নিউ ইয়র্কে ও বিভিন্ন সভায় সরাসরি স্বীকার করেছেন যে এই পতন কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি মেটিকুলাস ডিজাইন। কিন্তু প্রশ্ন, সেই সংস্থা টাকা দিয়ে কি করেছে? কোনো অডিট রিপোর্ট নেই কেন? এখন কেউ কেউ বলবেন, ট্রাম্পের কথা কি বিশ্বাসযোগ্য? ঠিক আছে, বলতেই পারেন, কিন্তু যখন প্রশ্ন ওঠে তখন স্বচ্ছ তদন্ত কেন হয় না? যে লুকায় সে কি নির্দোষ? এরপর আসি জুলাই সনদে। শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সংস্কারের জন্য কমিটি করা হলো। সেই কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ, তিনি মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। একটু ভাবুন, আপনার বাড়ির নকশা তৈরি করছেন, কিন্তু আর্কিটেক্ট এমন একজন যিনি এই বাড়িতে কোনো দিন থাকবেন না, আবার তিনি আপনার দেশের পরিবেশও বোঝেন না। তিনি কি আপনার পরিবারের কথা ভেবে নকশা করবেন, নাকি তার নিজের লাভ ভেবে? বাড়ি ভাঙলে তার কিছু যায় আসে না, কারণ তার মূল উদ্দেশ্য তার নিজের লাভ। ঠিক তেমনি যে সংবিধান 30 লক্ষ শহীদের রক্তে লেখা, সেই সংবিধান সংস্কারের নেতৃত্ব দিলেন এমন একজন যিনি এই দেশের নাগরিকই নন। তার কি এই দেশের প্রতি কোনো দায়ভার থাকবে? সে কি বাংলাদেশের পক্ষের লোক হবে? এই প্রশ্নটা কি স্বাভাবিক নয়? তারপরও সংবিধান সংস্কারের জুলাই সনদ তার হাতে লেখা হলো, আর এই সনদে 64 দলের মধ্যে মাত্র 25টি স্বাক্ষর করেছে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, মানে একমত হয়নি। এটাকে কি জাতীয় ঐক্যমত বলা যায়? এখন অনেকে বলবেন, মানুষ তো গণভোটে 68% হ্যাঁ ভোট দিয়েছে, তাহলে মানুষ কি চায় না? চমৎকার প্রশ্ন, কিন্তু 3টা বিষয় লক্ষ্য করুন। 1, বিদ্যমান সংবিধানে এই ধরনের গণভোটের কোনো বিধান নেই, আইনি ভিত্তিটাই দুর্বল। 2, সবচেয়ে মজার বিষয়, যে সরকার নির্বাচন আয়োজন করছে সেই সরকারই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। নির্বাচন কমিশন এতে বাধা দিলেও তবুও রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে প্রচারণা হয়েছিল। এটাকেই বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিচারক নিজেই যদি এক পক্ষের উকিল হন, তাহলে বিচার কতটুকু নিরপেক্ষ? 3, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া। এখন বলুন, যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অনুপস্থিত, সেই নির্বাচন কি পূর্ণ গণতান্ত্রিক বলা যায়? এটাকে বলে ফলস ডিলেমা ফ্যালাসি।
মাঠ থেকে প্রতিপক্ষ সরিয়ে তারপর বলা, দেখো আমরাই জিতে গেছি। বিএনপি 212 আসন পেয়েছে, জামাত পেয়েছে 77 আসন। বিএনপি এখন বলছে সংবিধানের বাইরে তারা যাবে না, কিন্তু জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, আর সেই সনদেই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণাও করেছিল। এখন তারাই সংবিধানের রক্ষক। এই একই কাজ আগেও হয়েছে। 1996 সালে বিএনপি মধ্যরাতে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিল, তখন আওয়ামী লীগ বলেছিল এটা অগণতান্ত্রিক। 11 সালে আওয়ামী লীগ সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, তখন বিএনপি বলল এটা অগণতান্ত্রিক। এখন আবার সেই একই চক্র, এটাকে বলে সুবিধাবাদী রাজনীতি, নিজের সুবিধা মতো সংবিধান ব্যবহার করা। পার্থক্য শুধু একটাই, এবার যারা এই খেলা খেলছে তারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতায় চায়নি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করা হলে কি হবে? একটা উপমা দেই। একটা শহরে 3টা হাসপাতাল আছে। একটা সরকারি হাসপাতালের কিছু ডাক্তার ভুল চিকিৎসা করেছে। সমাধান কি হাসপাতালটাই পুড়িয়ে দেওয়া, বা পুরো হাসপাতালটাকেই তালা লাগিয়ে দেওয়া, নাকি দোষী ডাক্তারদের বিচার করা? আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে আইনি প্রক্রিয়ায় সেই ব্যক্তিদের বিচার করুন, কিন্তু কোটি কোটি মানুষের রাজনৈতিক পরিচয় নিষিদ্ধ করবেন? এর পরিণাম কি হবে? প্রথমত, আওয়ামী লীগ বাংলাদেশের সবচাইতে পুরাতন এবং সবচেয়ে বেশি ভোটপ্রাপ্ত দলগুলোর একটি। কোটি কোটি মানুষের রাজনৈতিক পরিচয় এই দলের সাথে সংযুক্ত। তাদের রাজনৈতিক অধিকার যদি আপনি কেড়ে নেন, তারা তো নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য গুপ্তপথ বেছে নিবে। এতে দেশের আইন শৃঙ্খলা ব্যাহত হবে। দ্বিতীয়ত, এই নজির থামবে না। আজ আওয়ামী লীগ, কাল অন্য কোনো দল যারা আজ নিষিদ্ধের পক্ষে, তারাও একদিন এই ব্যবস্থার শিকার হবেন। আর একই কথা টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন। তারেক রহমান নিজের কথা বলা ভুলে গিয়েছেন, নাকি প্রধানমন্ত্রী বা ক্ষমতা পাওয়ার পর পুরাতন কথা ভুলে যেতে হয়? সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিএনপির জন্য আত্মঘাতী হবে। তৃতীয়ত, গণতন্ত্রের মূল কথাই হলো পরাজিত পক্ষেরও কথা বলার অধিকার থাকতে হবে। সেটা না থাকলে গণতন্ত্র নেই, আছে শুধু সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র। ব্যারিস্টার সুমন আন্দোলনের সময় বলেছিলেন, আপনারা আন্দোলন করছেন, কিন্তু ক্ষমতায় আসবে জামাত বিএনপি। প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করাই আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। সেটাই হয়েছে। এবং এখন সেই জামাত যারা 1971 সালে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা 77টি আসন নিয়ে সংসদ সদস্য আন্দালির রহমান পার্থ বলেছেন, এই সংবিধান তারাই ছুঁড়ে ফেলতে চায় যারা 1971-এ পরাজিত হয়েছিল, কারণ এই সংবিধান তাদের পরাজয়ের দলিল। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। রাজাকার আলবদল আল শামসের কাছে এই সংবিধান গলার কাটা। শহীদুল আলম বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার, কারণ হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে। 30 লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধান পরিবর্তন করতে চাওয়া হচ্ছে, সেটা কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ? জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি, কিন্তু ভেবে দেখুন, আপনি বা আপনার সন্তান যে গণতন্ত্রের আশায় রাস্তায় নেমেছিলেন, সেই গণতন্ত্র কি আদৌ প্রতিষ্ঠিত হচ্ছে? আমরা তো চেয়েছিলাম বৈষম্যহীন দেশ, কিন্তু আজ আমাদেরই ভাই বন্ধুদের শুধু মতাদর্শে ভিন্নতার কারণে দেশান্তরী হতে হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা হচ্ছে। এটা কি সেই বাংলাদেশ যার স্বপ্ন 1952-1971 সালে দেখা হয়েছিল? আজকে আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসিনি। আমি এসেছি একটা কথাই বলতে, বাংলাদেশের ইতিহাসে বারবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে অন্ধকার দূর করেছে। 1952 সালের ভাষার জন্য জীবন দিয়েছে। 1971 সালে স্বাধীনতার জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত দিয়েছে। সেই রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান এটা কোনো কাগজের টুকরা নয়, এটা এই জাতির অস্তিত্বের দলিল। তাকে ডাস্টবিনে ফেলার চেষ্টা আর দেশদ্রোহিতা সমান কথা। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিরোধী দলের কথা বলার অধিকার, সংবিধানের শাসন। এই 3টির যে কোনো একটি নষ্ট হলে বাকি দুটো টিকবে না।
দেশ থাকলে বাংলাদেশ নাম থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা থাকলে সংবিধান থাকবে, সংবিধান থাকলে গণতন্ত্র থাকবে, আর গণতন্ত্র থাকলে আপনার ভোটের মূল্য থাকবে। এই তিনটাকে আঘাত করলে যেই করুক সেটা বাংলাদেশের বিরুদ্ধেই আঘাত। আপনার মতামত কি? জুলাই সনদ কি সংস্কার, না 30 লক্ষ শহীদের সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা? নিচে কমেন্টে জানান। মনে রাখবেন, অন্ধ সমর্থন নয়, প্রশ্ন করাই প্রকৃত নাগরিকের দায়িত্ব। বাংলাদেশ এখন মহাসংকট পার করছে। টিকার অভাবে হামে আক্রান্ত হয়ে শিশু মারা যাচ্ছে। চারিদিকে সড়ক দুর্ঘটনা, লাইনের পর লাইন দিয়ে তেল সংকটে চালকরা বসে আছে। কেন এই সংকট, কাদের জন্য এমন হচ্ছে? বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। পরের ভিডিওতে আমরা দেখব মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত সংবিধান কতবার পরিবর্তন হয়েছে এবং প্রতিটিতে কে কে লাভবান হয়েছে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।